আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিন চলছে আজ। সকাল থেকে আগারগাঁও নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক 10টি বুথে এই আবেদন করেছে সংক্ষুব্ধ প্রার্থীরা। আপিলের প্রথম দিন সোমবার নির্বাচন কমিশনে মোট 42টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে কুমিল্লা অঞ্চলে একজন বৈধ প্রার্থীর বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করেছেন বলে জানিয়েছে ইসি। মনোনয়ন বাতিল হওয়াদের অভিযোগ অনেক তুচ্ছ কারণেই তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। আপিল আবেদন গ্রহণ চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। স্বতন্ত্র প্রার্থীকে 1% স্বাক্ষর দিতে হয়। এই ক্রমিক নাম্বারে ভুল আছে। বাস্তবে আমাকে যে চিঠি দেওয়া হয় সেখানে ক্রমিক নাম্বারের কথা বলা হয়নি, সেখানে বলা হয়েছে 1-2 জন ভোটারকে পাওয়া যায়নি। আমার কথা হলো যে 1% বিষয়টিকে আমি ব্যক্তিগতভাবে মানি না। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে রয়েছে সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সাদিয়া, সর্বশেষ কয়টি আপিল আবেদন করা হয়েছে, সেই সাথে আপিলকারীরা কি বলছেন জানাবেন। ফারিয়া, আপনি জানেন যে ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে আসলে যারা মনোনয়ন জমা দিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তারা যাচাই বাছাইয়ের পরে 723 জনের মনোনয়নপত্র কিন্তু বাতিল করে এবং কিছু প্রার্থীর মনোনয়ন আসলে অবৈধ ঘোষণা করা হয়েছে। তো আসলে প্রার্থীরা যেটি বলছেন যে ছোট ছোট কারণেই আসলে তাদের এই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, সেটি আসলে তারা এখানে এসে যারা আপিল করতে এসেছেন তারা কিন্তু অভিযোগ করছেন। এবং আজ আপনি জানেন গতকাল থেকেই আপিল করার কার্যক্রম শুরু হয়েছে এবং আজকে দ্বিতীয় দিনের মতো চলছে এই কার্যক্রম। এবং নির্বাচন কমিশন ভবনের নিচের যে অংশটি, সেখানে কিন্তু 10টি বুথ করা হয়েছে বিভিন্ন অঞ্চল ভিত্তিক এবং একটি কেন্দ্রীয় বুথ রাখা হয়েছে যেখান থেকে আসলে বিভিন্ন তথ্য নেওয়া যাচ্ছে। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে যারা প্রার্থীরা আসছেন আপিল করার জন্য তাদেরকে কিন্তু সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। তারা যেসব তথ্য চাচ্ছেন বা যেভাবে তাদের কাগজপত্র জমা দিচ্ছেন সেই বিষয়গুলোতে কিন্তু সর্বোচ্চ সহযোগিতা করছেন যেসব কর্মকর্তারা আছেন নির্বাচন কমিশনের। এবং সকালে বেশ কয়েকজন প্রার্থী এসেছিলেন, তারা আপিল করে গেছেন এবং দিনব্যাপী কিন্তু বিকেল 5টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। আপনি দেখতেই পাচ্ছেন যে প্রার্থীরা আসছেন, যাদের ছোট ছোট সমস্যাগুলো আছে সেগুলো যেসব নির্বাচন কমিশনের কর্মকর্তারা আছেন তাদেরকে বলছেন এবং তাদের তথ্য দিচ্ছেন আসলে। আর আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আগামী 10 জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম আসলে চলবে এবং নিষ্পত্তির জন্য আগামী আরও 7 দিন সময় নেওয়া হয়েছে। তারপরে কিন্তু এই নিষ্পত্তি করা হবে যে কার প্রার্থিতা আসলে বাতিল হবে, মনোনয়ন বাতিল হবে এবং কে আসলে ছোট ছোট কারণ থাকলেও তাদের মনোনয়ন আবার গ্রহণ করা হবে। এবং প্রার্থীরা এখানে এসে বলছেন যে তাদের ছোট কারণেই আসলে প্রার্থী মনোনয়ন বাতিল করা হয়েছে। এবং এখান থেকে আমরা যেটি জানতে পেরেছি, কেউ আসলে কারো ছোট ক্রমিক নম্বরে ভুল আছে, কেউ আয়কর রিটার্ন জমা দেননি এবং হলফনামায় কিছু ত্রুটির কারণে এই প্রার্থীদের আসলে মনোনয়ন বাতিল করা হয়েছে। এখন পর্যন্ত আমরা এটি জানতে পারছি। এবং ছোট যেসব প্রার্থীরা আছেন তারা কিন্তু বলছেন যে বড় যেসব দল আছে সেই সব দলের প্রার্থীদেরকে যতটুকু সহযোগিতা করা হচ্ছে তারা যেসব সুযোগ সুবিধা পাচ্ছে এবং ছোট দলের প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো কম রাখা হচ্ছে। তো এমন ধরনের অভিযোগ প্রার্থীরা করছেন এবং নির্বাচনী পরিবেশ নিয়েও কিছুটা অসন্তোষ জানাচ্ছেন প্রার্থীরা। তো ফারিয়া, নির্বাচন কমিশন ভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। 24শে জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন কারফিউ দিয়ে এবং গণভবনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগের সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর আসামির পক্ষে শুনানি চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে এই শুনানি। একই ট্রাইব্যুনালে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হবে।
এদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য নেওয়া হবে। এছাড়াও এই ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ হত্যা মামলায় চতুর্থ দিনের মতো জবানবন্দি দেবেন তদন্ত কর্মকর্তা। সকালে এসব মামলায় গ্রেপ্তার মোট 10 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় গ্রেপ্তার 11 জনের মধ্যে 8 জন দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। এমন তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। আর আগাম ঘোষণা অনুযায়ী আগামীকালের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে বিকেল 3:45 ব্রিফিং করবেন ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। এ পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে 8 জন 164 ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এছাড়া 3 জন গুরুত্বপূর্ণ সাক্ষী, তারাও বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি 164 ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছি এবং মামলার যে চার্জশিট সেটা আমরা 7 তারিখের মধ্যে প্রদান করার জন্য একটা দিনক্ষণ ধার্য রয়েছে। আমরা সে লক্ষ্যে কাজ করছি। আশা করি নির্ধারিত সময়ের ভিতরেই আমরা চার্জশিট দাখিল করতে সক্ষম হব। আর যে বিষয় তীব্র শীত ও হিম বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। দিনাজপুরে ভোর 6টার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কনকনে শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের শ্রমজীবী মানুষের জীবন। অতিরিক্ত কুয়াশায় বোরোর বীজতলা ক্ষতির আশঙ্কায় পড়েছেন কৃষকরা। 8.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে পদ্মাপাড়ের জনপদ পাবনার ঈশ্বরদী। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। দুদিন ধরে সূর্যের দেখা নেই চুয়াডাঙ্গায়। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও হাড় কাঁপানো শীতে জবু থবু, শরীয়তপুর, পঞ্চগড়, টাঙ্গাইল, খুলনা সহ বিভিন্ন জেলার জনজীবন। দেশজুড়ে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বাড়তে শুরু করেছে পোড়া রোগী। শীত থেকে বাঁচতে আগুন পোহাতে, আবার কেউ বা গরম পানি ব্যবহার করতে ঝুলছে গেছে চিকিৎসা নিতে আসছে হাসপাতালে। আগের দিনে 40 জন চিকিৎসা নিলেও শীত মৌসুমে দিনে অন্তত 70 জনের বেশি পোড়া রোগী হাসপাতালে আসছে। চিকিৎসকরা বলছেন, শীতে এমন পোড়া থেকে বাঁচতে সচেতনতাই একমাত্র সমাধান। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, যা স্থায়ী হতে পারে অন্তত আরও 1 সপ্তাহ। এমন পরিস্থিতিতে শীত থেকে বাঁচতে আগুনের তাপে উষ্ণতা নেয়ার চেষ্টা করে থাকেন অনেকেই। আগুনের তাপে শীত থেকে বাঁচার চেষ্টা করলেও ঘটছে উল্টো ঘটনা। আগুন থেকে দুর্ঘটনার শিকার হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়া বেশিরভাগ মানুষের বয়স 60 ঊর্ধ্ব। আবার ছোট্ট শিশুরা গরম পানিতে ঝলসে পড়া ক্ষত নিয়ে আসছে হাসপাতালে। রোগীর আত্মীয়রা বলছে, শীত থেকে বাঁচতে গিয়ে বড় দুর্ঘটনা বাসা বেঁধেছে তাদের। আমার বউ আগুন লাগছে, আগুন লাগার পরে পানি দিয়া নিবাইয়া এই হসপিটালে আমি নিয়ে আসছি। গ্যাসের মধ্যে আগুন পোয়াইতে গেছে। 75 বছর বয়স আমার মা, তারপরে কাপড়ের মধ্যে আগুন লেগে গেছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের তথ্য বলছে, শীতের আগে যেখানে দিনে 40 জন রোগী জরুরি বিভাগে ভর্তি হলেও নভেম্বর থেকে বাড়তে শুরু করেছে এই সংখ্যা। এখন দিনে 70 জনের বেশি রোগী আসছে হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, ঝলসানোর ঘটনায় শুরুতে পোড়া জায়গায় স্বাভাবিক পানি ঢালতে হবে, এরপর দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তো শীতের সময় আসলে এই সংখ্যাটা বেড়ে 65-70-এ চলে যায়, অনেক সময় আরো বেশি আসে। বার্ন হলে যেটা উচিত যে 15 থেকে 20 মিনিট একদম রানিং যে ওয়াটার, পরিষ্কার পানি দিয়ে সেটাকে ওয়াশ আউট করা, যাতে করে কুলিংটা হয়। এবং বার্নের আমাদের কিন্তু যত সময় যেতে থাকে ডেপথ, যেটা গভীরতা, সেটা বাড়তে থাকে। তো ওয়াশ আউট হয়ে গেলে আসলে ওই গভীরতাটা কমে যায়। যত দ্রুত সম্ভব যে সমস্ত জায়গায় বার্নের রোগীদের সেবা দেওয়া হয় সে সমস্ত হাসপাতালে অতি দ্রুত ওই রোগীদেরকে নিয়ে যাওয়া উচিত।
শীতের সময় এমন পোড়া দুর্ঘটনা থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই বলে জানান চিকিৎসকরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8:30 থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল 3টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের 39টি কেন্দ্রে মোট 178টি বুথে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 21 বছরে এই প্রথম যোগসু নির্বাচন হচ্ছে। এর আগে জগন্নাথ কলেজ থাকাকালীন 1987 সালে অনুষ্ঠিত হয়েছিল কলেজ ছাত্র সংসদ নির্বাচন। প্রথম যোগসু নির্বাচন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সংকট কাটিয়ে নতুন দিনের সম্ভাবনায় আশাবাদী তারা। এর আগে গত 30 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওই দিন সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়। ক্যাম্পাস এবং সম্পূরক ভিত্তিকে প্রাধান্য দিয়ে যারা কাজ করবে তাদেরকেই ভোট দেব। আমরা বারবার করে বলে এসেছিলাম পুরো ইলেকশন কমিশন প্রশাসন ব্যবস্থা দুটি দলের কাছে জিম্মি, একটি বিএনপির কাছে আর একটি জামাতের কাছে। এই যে দুটি বলয়ের মধ্যে পুরো প্রশাসন ব্যবস্থা ইলেকশন কমিশন জিম্মি হয়ে রয়েছে, সেই জিম্মির হওয়ার ফলাফল আজকে আমরা যোগসু নির্বাচনে দেখতে পাচ্ছি। নরসিংদীর পলাশে মণি চক্রবর্তী নামে এক মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাতে উপজেলার সুলতানপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত মণি চক্রবর্তী শিবপুর উপজেলার উত্তরা সাধারচর গ্রামের ছেলে। পুলিশ জানায় গেল রাত 9টার দিকে মণি চরসিন্ধুর বাজারে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার কাঁধে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মণি চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। হত্যার রহস্য উদ্ঘাটন সহ জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের পর এবার প্রতিরোধ করার হুঁশিয়ারি দিয়েছে কলম্বিয়া ও কিউবা। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক বার্তায় জানান, তিনি অস্ত্র ছুঁয়ে না দেখার শপথ নিয়েছিলেন, কিন্তু মাতৃভূমির প্রয়োজনে আবারও অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য তিনি প্রস্তুত। মূলত মাদুরোকে আটকের পর রোববার গুস্তাভো পেত্রোকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, পেত্রো একজন অসুস্থ মানুষ। পেত্রো কোকেন উৎপাদন এবং তা যুক্তরাষ্ট্রে পাচারে জড়িত বলেও অভিযোগ করেন ট্রাম্প। গত বছরের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে পেত্রোর সঙ্গে তার বাকযুদ্ধ চলছে। এদিকে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসী পদক্ষেপকে অস্তিত্বের হুমকি আখ্যা দিয়ে যৌথ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে কিউবা। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ও রাজনৈতিক হস্তক্ষেপের প্রেক্ষাপটে এই আহ্বান জানান কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL-এ আজ একদিনের বিরতি। আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ 6টি ম্যাচ খেলেছে সিলেট টাইটান্স, 5টি করে ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস। এছাড়া 4টি করে ম্যাচ খেলেছে রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। 5 ম্যাচ খেলে 4 জয় ও 1 হারে 8 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে রংপুর। সমান সংখ্যক ম্যাচ খেলে 3 জয় ও 2 হারে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ রয়েছে চট্টগ্রাম। অন্যদিকে 4 ম্যাচে খেলে এখন পর্যন্ত জয়ের দেখা না পাওয়া নবাগত নোয়াখালী এক্সপ্রেস রয়েছে টেবিলের তলানিতে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।